শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা? আমি তোমাদের সোহেল স্যার আজকে আবার আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমার তৃতীয় ক্লাস। গত ক্লাসে আমরা শিখেছি কিভাবে উৎপাদন ব্যয় বিবরণী এবং আয় বিবরণী প্রস্তুত করতে হয়, উৎপাদন ব্যয় বিবরণীর উদ্দেশ্য কি, এবং আমরা এই ছকগুলো শিখেছি। আজকে একটি অঙ্ক দিয়ে একটি প্রশ্ন দিয়ে আমরা এর সমাধান করার চেষ্টা করব। তবে যে সকল শিক্ষার্থী বন্ধুরা আমার গতদিনের ক্লাসটি করনি তারা অবশ্যই অনলাইনে প্রবেশ করে প্রথমেই গতদিনের ক্লাসটি করে নিবা, তবেই আজকের এই ক্লাস বুঝতে তোমাদের সুবিধা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে দেখে নিই, একটি আমাদের বোর্ডে একটি অঙ্ক দেয়া আছে, খুবই সহজ প্রকৃতির অঙ্ক। এখানে দেখি আমরা এবিসি কোম্পানি লিমিটেড এর উৎপাদন সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। সেখানে বিবরণ টাকা আছে, প্রারম্ভিক কাঁচামাল আছে, সমাপনী কাঁচামাল, কাঁচামাল ক্রয়, প্রত্যক্ষ শ্রম, কারখানা উপরি খরচ, অফিস ও প্রশাসনিক খরচ, তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, তৈরি পণ্যের সমাপনী মজুদ, বিক্রয় ও বন্টন খরচ, মুনাফা বিক্রয়ের 20%। তো প্রথমে বলে রাখি শিক্ষার্থী বন্ধুরা, আমি চেষ্টা করব যে তোমাদের এই অঙ্ক করার সাথে সাথে আমরা আরো কিছু সমস্যার সমাধান একই সাথে দিয়ে দেবার, আর যাতে তোমাদের বইয়ের অঙ্কগুলো করতে সুবিধা হয়। আসলে স্পেসিফিক বইয়ের অনেক দেখা যাচ্ছে আমি আজকে একটাই অঙ্ক করাচ্ছি, কিন্তু বইয়ে অনেকগুলো অঙ্ক আছে যেখানে কিছু ভিন্নতর সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে যে কোনো অঙ্ক করতে গেলে যে কোনো সমস্যা হলে আমার গ্রুপে যারা আছো বা আমাদের কলেজের ফেসবুক পেজে যারা যুক্ত আছো তারা অথবা আমাকে ইনবক্সেও তোমরা চাইলে সমস্যার কথা বললে আমি সাথে সাথেই তার সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমরা শুরু করি বন্ধু আজকের ক্লাস। তো আজকে আমরা প্রথমেই দেখি, এখান থেকে আমরা রূপান্তর ব্যয় নামে একটি শব্দ আছে, আমাদের একটা প্রবলেম আছে, একটা সমস্যা আছে। সাধারণত আমাদের সৃজনশীলের ক অংশে রূপান্তর ব্যয় নামে একটি প্রশ্ন এসে থাকে যা গুরুত্বপূর্ণ। সুতরাং আমি প্রথমে রূপান্তর ব্যয় কিভাবে আমরা বের করতে পারি সহজেই সেটি আমরা বলে দিচ্ছি। তো রূপান্তর ব্যয় বের করার জন্য একটি সূত্র রয়েছে। রূপান্তর ব্যয় সূত্রটি হচ্ছে রূপান্তর ব্যয় সমান প্রত্যক্ষ শ্রম এর সাথে যোগ হয় প্রত্যক্ষ শ্রম যোগ কারখানা উপরি ব্যয়। তো শিক্ষার্থী বন্ধুরা কারখানা প্রত্যক্ষ খরচ রয়েছে ৬২,৫০০ টাকা, প্রত্যক্ষ শ্রম ৬২,৫০০ টাকা, তার সাথে যোগ হবে কারখানা উপরি খরচ ২০,০০০ টাকা। তাহলে আমরা দেখতে পাই হচ্ছে ৮২,৫০০ টাকা আমাদের রূপান্তর ব্যয়। তাহলে এখন থেকে আমরা খুব সহজে রূপান্তর ব্যয় বের করতে পারবো। আমরা মনে রাখবো রূপান্তর ব্যয় বের করার জন্য আমাদের যে ফর্মুলা বা যে সূত্র লিখতে হবে সেটি হচ্ছে প্রত্যক্ষ শ্রম যোগ কারখানা উপরি ব্যয়। আমরা এটা মনে রাখবো, তাহলেই বের হয়ে যাবে আমাদের রূপান্তর ব্যয়। এবার আসি আমরা শিক্ষার্থী বন্ধুরা, আমরা গতদিন যা শিখিয়েছি সেটি হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী এবং আয় বিবরণী আমরা কিভাবে সহজে করতে পারি সেটি আমরা দেখব। তাহলে আমরা শুরু করি। উৎপাদন ব্যয় বিবরণী আমরা প্রথমে ছকটা টেনে নিব। আমরা আমাদের গতদিনের যে ছকটি আমরা শিখিয়েছি, যে ছকটি, সেই ছকটি আমরা প্রথমে টেনে নিব। উপরে আমরা লিখব প্রতিষ্ঠানের নাম এবিসি কোম্পানি লিমিটেড, উৎপাদন ব্যয় বিবরণী 31 ডিসেম্বর 2019 সালের জন্য। এখানে আমরা ব্যয়ের উপাদান অথবা বিবরণ যে কোনোটি লিখতে পারি। ব্যয়ের উপাদান টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখিয়েছিলাম সেটা হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী করার সময় আমাদের বেশ কিছু ধাপ ছিল, যেমন ব্যবহৃত কাঁচামালের ব্যয়, মুখ্য ব্যয়, কারখানা ব্যয়, তৈরি পণ্যের উৎপাদন ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, মোট ব্যয়, মুনাফা, বিক্রয় মূল্য। তো সেই সকল ধাপগুলো আমরা যদি ফলো করি টেবিল দেখে, ছক দেখে, তাহলে খুব সহজেই এই অধ্যায়ে আমরা অঙ্কটি সমাধান করতে পারবো। তাহলে প্রথমে আমরা মনে রাখি আমাদের প্রথম ধাপ হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়। তো ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের করার জন্য আমরা ছকে দিয়েছিলাম প্রারম্ভিক কাঁচামাল
প্রারম্ভিক কাঁচামাল এখানে দেয়া আছে 20,000 টাকা, তার সাথে আমরা যোগ হবে কাঁচামাল ক্রয়। কাঁচামাল ক্রয় আছে 1,49,850 টাকা। এছাড়া আমরা মনে রাখবো ক্রয় সংক্রান্ত খরচ, যেমন ক্রয় পরিবহন থাকতে পারে, সেক্ষেত্রে ক্রয় পরিবহন থাকলে এই ক্রয়ের সাথে আমরা যোগ করে দেব। তাহলে যোগ করলে হবে হচ্ছে 1,69,850 টাকা। সেখান থেকে আমরা যদি বিয়োগ করি সমাপনী কাঁচামাল দেয়া আছে 20,000 টাকা। এটা আমরা যদি বিয়োগ করে দেই তাহলে আমরা পাবো 1,49,850 টাকা। এইটি আমরা পেয়ে গেলাম প্রথম ধাপ, ব্যবহৃত কাঁচামালের ব্যয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুব সহজেই ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের করতে পারবো এখন আশা করছি। সেটি হচ্ছে কি, প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয় বিয়োগ কাঁচামাল সমাপনী কাঁচামাল, তাহলে আমরা পেয়ে যাব ব্যবহৃত কাঁচামালের ব্যয়। আমরা পরীক্ষায় চাইলে এই ব্যবহৃত কাঁচামালের ব্যয় যে ধাপগুলো আমরা বের করছি, এই ধাপগুলো কালো কালির পরিবর্তে নীল কালি ব্যবহার করে লিখতে পারি। সেক্ষেত্রে দেখতে সুন্দর লাগবে, চিহ্নিত করতে সুবিধা হবে। এরপরে আমরা পরের ধাপে যদি যাই তাহলে আমরা পাই হচ্ছে যোগ প্রত্যক্ষ খরচ। তো প্রত্যক্ষ খরচ যদি আমরা এখানে খুঁজতে যাই তাহলে আমরা শুধুমাত্র এখানে দেখি একটাই প্রত্যক্ষ খরচ আছে, প্রত্যক্ষ শ্রম। সেক্ষেত্রে আমরা প্রত্যক্ষ খরচ না লিখে সরাসরি লিখবো প্রত্যক্ষ শ্রম। প্রত্যক্ষ শ্রম হচ্ছে 62,500 টাকা। আমরা যদি যোগ করি এটা তাহলে হচ্ছে 550। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পেয়ে গেছি 2,12,350 টাকা। এটি হচ্ছে মুখ্য ব্যয়। আমরা আরো একটি ধাপ পেয়ে গেলাম। তাহলে আমরা দেখলাম কি, যে মুখ্য ব্যয় যদি আমাদের পরীক্ষায় বের করতে বলে মুখ্য ব্যয় নির্ণয় করো, তাহলে আমরা যেটা করব ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করে তার সাথে প্রত্যক্ষ খরচ যোগ করলে আমরা পেয়ে যাব মুখ্য ব্যয়। এর সাথে আমরা যোগ করি কারখানা উপরিব্যয়। কারখানা উপরি ব্যয়। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা বলেছি সেটা হচ্ছে কারখানা উপরিব্যয় শুধু কারখানা উপরিব্যয় থাকবে এমনটি নয়, পরোক্ষ শ্রম, পরোক্ষ খরচ বা কারখানা সংশ্লিষ্ট অন্যান্য খরচকে আমরা কারখানা উপরিব্যয় বলি। এখানে আমি সরাসরি কারখানা উপরি খরচ বা উপরিব্যয় আমরা দিয়েছি 20,000 টাকা। তাহলে 20,000 টাকা, এর সাথে যদি আমরা 20,000 টাকা যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে 2,32,350 টাকা। এটিকে আমরা বলছি কারখানা ব্যয় অথবা কারখানার উৎপাদন ব্যয়। তাহলে আমরা কারখানার উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয় পেয়ে গেলাম, যেটা আমরা তাহলে বলতে পারি ব্যবহৃত কাঁচামালের ব্যয়, তার সাথে মুখ্য ব্যয়, তার সাথে কারখানা উপরি খরচ যদি আমরা যোগ করি তাহলে আমরা সহজেই পেয়ে যাবো যে কারখানা ব্যয় বা কারখানার উৎপাদন ব্যয় আমরা একে বলে থাকি। এর সাথে আমরা চলতি কার্যের প্রারম্ভিক মজুদ যোগ করি এবং চলতি কার্যের সমাপনী মজুদ বিয়োগ করলে আমরা পাই তৈরি পণ্যের সমাপনী মজুদ, তৈরি পণ্যের উৎপাদন ব্যয়। কিন্তু আমরা এই অঙ্কে আমাদের এখানে আংশিক প্রস্তুত পণ্য বা চলতি কার্যের কোনো অপশন আমরা এখানে দেয়া নেই, যার ফলে সেই ধাপটি বাদ দিয়ে আমরা পরবর্তী ধাপে চলে যাব। তা আমি পরবর্তী ধাপে যাই, তো পরবর্তী ধাপে পেয়ে যাব আমরা তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ এবং তৈরি পণ্যের সমাপনী মজুদ বিয়োগ। তাহলে আমরা একটু উপরে মুছে দেই, যদি মুছে দেই তো শিক্ষার্থী বন্ধুরা আমরা লক্ষ্য করি এদিকে, তাহলে যোগ তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ। তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ দেয়া আছে 6,000 টাকা বা তৈরি পণ্যের সমাপনী মজুদ, এটা বিয়োগ হবে তৈরি পণ্যের সমাপনী মজুদ হচ্ছে 16,500 টাকা। তো তৈরি পণ্যের সমাপনী মজুদ 16,000 টাকা যদি আমরা বিয়োগ দেই তাহলে আমরা পেয়ে যাই হচ্ছে 2,21,850।
850 টাকা। ৬০০০ টাকা যোগ এবং ১৬৫০০ টাকা বিয়োগ করবো আমরা। বিয়োগ করলে আমরা পেয়ে যাবো ২,২১,৮৫০ টাকা। এটাকে আমরা বলছি বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে গেলাম। এটা আমাদের আরো একটি ধাপ। এরপরে আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমরা যোগ করি যোগ অফিস ও প্রশাসনিক খরচ। অফিস ও প্রশাসনিক খরচ। অফিস ও প্রশাসনিক খরচ। অফিস ও প্রশাসনিক খরচ আমরা দেখি। অফিস ও প্রশাসনিক খরচ আমরা দেখতে পাচ্ছি এখানে ২৭,৫০০ টাকা আছে। এবং আমরা যোগ করি বিক্রয় ও বিতরণ খরচ। বিক্রয় ও বন্টন খরচ। বিক্রয় ও বন্টন খরচ আছে ২৯,৮৫০ টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখলাম, উপর নিচে যাওয়ার আগে দেখি আমরা একটু গত দিনের যে আমরা ছক দিয়েছি সেই ছক অনুসারে আমরা করছি এখানে। তো সেখানে সহজেই করতে পারি। তাহলে আমরা তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, কারখানা ব্যয়ের সাথে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ এবং তৈরি পণ্যের সমাপনী মজুদ যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাই বিক্রিত পণ্যের ব্যয়। তার সাথে আমরা অফিস ও প্রশাসনিক খরচ ও বিক্রয় ও বন্টন খরচ যোগ করলে আমরা পেয়ে যাই হচ্ছে মোট ব্যয়। তো আমরা মোট ব্যয় পাচ্ছি এখানে ২,৭৯,২০০ টাকা। এটা আমাদের মোট ব্যয় আমরা পেয়ে গেলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, মোট ব্যয় আমরা পেয়ে গেলাম। এর সাথে আমাদের যোগ হয় যোগ মুনাফা। এই জায়গায় আমি কিছু তোমাদের কৌশল বা টেকনিক আমি একটু শিখিয়ে দেবো আজকে, যাতে করে তোমরা সহজে এর সমাধান করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি লক্ষ্য করি এখানে, তাহলে প্রশ্নে দেয়া আছে মুনাফা বিক্রয়ের 20%। অনেক সময় অঙ্কে সরাসরি বিক্রয় মূল্যটা দেয়া থাকে, অর্থাৎ নিচে লেখাই থাকে বিক্রয় মূল্য। তাহলে অঙ্কে যদি বিক্রয় মূল্য আগে থেকে দেয়া থাকতো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা সহজেই বিক্রয় মূল্যটা লিখে মোট ব্যয়, যেখানে আমরা পেয়েছিলাম মোট ব্যয়, বিক্রয় মূল্য লিখে বিক্রয় মূল্যের থেকে মোট ব্যয়টা বিয়োগ করলে আমরা সহজে মুনাফাটা বের করতে পারতাম। কিন্তু এই অঙ্কে তা বলে দেয়নি, বলা আছে মুনাফা বিক্রয়ের 20%। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু সহজেই এটা বের করতে পারি, একটু কৌশল অ্যাপ্লাই করলেই হবে। খেয়াল করি আমরা এদিকে, বোর্ডের দিকে একটু খেয়াল করি। দেখি আমরা শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি ধরে নেই মনে মনে, সেটা হচ্ছে বিক্রয় মূল্য 100 টাকা। এটা যদি আমরা মনে মনে ধরে নেই বিক্রয় মূল্য 100 টাকা, সেক্ষেত্রে মুনাফা 20 টাকা। মুনাফা বিক্রয়ের 20%, 20 টাকা। আমরা যদি একটু নিচের থেকে উপর দিকে যাই শিক্ষার্থী বন্ধুরা, তাহলে মোট ব্যয় হয়ে যায় 80 টাকা। আমরা আবার একটু নিচে থেকে যাই, আবার একটু বলি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে মুনাফা বিক্রয়ের 20%। মুনাফা বিক্রয়ের 20%। এই জায়গায় অনেক শিক্ষার্থীদের সমস্যা তৈরি হয় মুনাফা বের করার ক্ষেত্রে। আমরা খুবই সহজে একটা কৌশল শিখিয়ে দিচ্ছি যাতে সহজেই এই মুনাফা বের করা যায় এবং তা যোগ করে বিক্রয় মূল্য নির্ণয় করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আবার গভীর মনোযোগ আকর্ষণ করছি, আশা করছি। আমরা দেখি এখানে আমরা বলছি যে বিক্রয় মূল্য ধরে নিলাম আমরা 100 টাকা, সেক্ষেত্রে মুনাফা 20 টাকা। আমরা জানি মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে বিক্রয় মূল্য পাই আমরা। তাহলে আমরা বিক্রয় মূল্য যদি 100 টাকা ধরি, মুনাফা যদি 20 টাকা ধরি, তাহলে 100 থেকে 20 বিয়োগ করলে 80 টাকা। তার মানে মোট ব্যয় হচ্ছে 80 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই টাকাটাকে অর্থাৎ 2,79,200 টাকাকে আমরা 80 দিয়ে ভাগ দেই এবং 20 দিয়ে গুণ দেই, তাহলে খুব সহজেই আমরা মুনাফাটা বের করতে পারবো। তো যদি আমরা এটা করি তাহলে মুনাফা বের হয়ে যাবে 69,800 টাকা। 69,800, অর্থাৎ এটি যোগ করলে হবে 3,49,000 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এভাবে করে সহজেই, খুবই সহজেই আমরা মুনাফা বের করতে পারবো। এই আমাদের শেষ হয়ে গেল উৎপাদন ব্যয় বিবরণী। এটা অত্যন্ত সহজ তৈরি করা। এবং আমার গত দিনের যে ক্লাস ছিল সেখানে যে ছক আমরা তুলে দিয়েছিলাম, এই ছক সম্পূর্ণ যদি কেউ ধারণা নিতে পারে তাহলে খুব সহজেই এই অধ্যায়ের উৎপাদন ব্যয় বিবরণী করা সম্ভব।
তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার তাহলে পরে আমাদের আরো একটি ছক ছিল, আরো একটি বিবরণী ছিল, সেটি হচ্ছে আয় বিবরণী। আমরা সেখানে একটু যাই। আয় বিবরণী উপরে প্রথমে আমরা প্রতিষ্ঠানের নাম লিখে নেব বন্ধুরা, এবিসি কোম্পানি লিমিটেড। আয় বিবরণী 31 ডিসেম্বর 2019 সালের সমাপ্ত বছরের জন্য, সমাপ্ত বছরের জন্য। এরপরে এখানে বিবরণ বা ব্যয়ের উপাদান লিখতে পারি আমরা, টাকা টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে গতদিন যেরকম ছক দিয়েছিলাম সেই ছক অনুসারে প্রথমে থাকবে হচ্ছে বিক্রয়, বিক্রয় মূল্য। তো সেক্ষেত্রে বিক্রয় মূল্য আমরা আগের উৎপাদন ব্যয় বিবরণীতে আমরা বের করেছিলাম বিক্রয় মূল্য 3,49,000 টাকা। এখান থেকে বাদ যাবে বাদ বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, সেটা আমরা আগের উৎপাদন ব্যয় বিবরণীতে বের করেছিলাম 2,21,850 টাকা। তাহলে যদি আমরা এটা বিয়োগ করি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে হবে হচ্ছে 50 1,27,150 টাকা। এটা আমরা বলি মোট লাভ বা মোট মুনাফা আমরা বলে থাকি। এখান থেকে বাদ দিব আমরা পরিচালন ব্যয়। আমরা গত ক্লাসে বলেছি পরিচালন ব্যয় দুই ধরনের, একটি হচ্ছে অফিস ও প্রশাসনিক ব্যয়, একটি হচ্ছে বিক্রয় ও বিতরণ খরচ বা বন্টন খরচ। তাহলে আমরা এখানে অঙ্কে দেখি অফিস ও প্রশাসনিক খরচ, অফিস ও প্রশাসনিক খরচ, অফিস ও প্রশাসনিক খরচ আমরা দেখতে পাই 27,500 টাকা। বিক্রয় ও বন্টন খরচ 29,850 টাকা। এই দুটো খরচ আমরা যোগ করলে পাই 57,350 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি বিয়োগ করি এই খরচ এখান থেকে, তাহলে আমরা দেখতে পাই হচ্ছে আমরা পেয়ে যাই হলো 0,0,8, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 6। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে পেয়ে গেলাম নেট মুনাফা বা নেট লাভ। এই শেষ হয়ে গেল আমাদের আয় বিবরণী। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে খুবই সহজে আমরা আয় বিবরণী প্রস্তুত করে ফেললাম। তাহলে আমরা গতদিন যা বলেছি সেটা হচ্ছে আমার ছক দুটো যদি কেউ ভালোভাবে ধারণা নিতে পারে তাহলে এই অধ্যায়ে খুব সহজেই 10টি মার্কস পাওয়া সম্ভব। তো বন্ধুরা, আজকে আমরা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দরপত্র নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। দরপত্র। তো দরপত্রে নিয়ে আলোচনা শুরু করার পূর্বেই আমি অন্য একটি বিষয়ে একটু দৃষ্টি দিতে চাই, সেটা হচ্ছে আমরা আমাদের কিছু শতকরা হার আমাদের প্রয়োজন আছে। যেমন প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরি ব্যয়ের শতকরা হার।
শিক্ষার্থী বন্ধুরা, এটি একদম মুখস্থ করার প্রয়োজন নেই, শুধুমাত্র মনোযোগ সহকারে দেখলেই এর পরবর্তীতে আর কখনোই তোমরা ভুলবা না এবং এটা সহজেই করে ফেলবা। তো আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করি শিক্ষার্থী বন্ধুরা। প্রত্যক্ষ মজুরির উপর কার উপর? প্রত্যক্ষ মজুরির উপর, যার উপর সেটা নিচে, অর্থাৎ প্রত্যক্ষ মজুরি নিচে, কারখানা উপরিব্যয়, তাহলে কারখানা উপরিব্যয় উপরে, উপরিব্যয় গুণন 100। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা অন্য একটি দেই, এরকম উৎপাদন ব্যয়ের উপর অফিস ও প্রশাসনিক উপরিব্যয়ের শতকরা হার সমান। তো শিক্ষার্থী বন্ধুরা, আগের নিয়মেই একই নিয়ম, উৎপাদন ব্যয়ের উপর, তো যার উপর সেটা হচ্ছে নিচে, অর্থাৎ উৎপাদন ব্যয় নিচে, উপরে হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরিব্যয় গুণন 100। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন থেকে তাহলে আমাদের এই শতকরা হার বের করার জন্য আর কোন নিয়ম, কোন ফর্মুলা মুখস্থ করার প্রয়োজন নেই। আমরা শুধু খেয়াল রাখবো কার উপর, যার উপর সেটা নিচে, আর যার হার বের করতে চাচ্ছি সেটা হচ্ছে উপরে, গুণন 100। যেমন আমরা যদি এখানে বের করতাম উৎপাদন ব্যয়ের উপর বিক্রয় ও বন্টন ব্যয়ের শতকরা হার, তাহলে কি হয়ে যেত? তাহলে একই রকম ভাবে উৎপাদন ব্যয়ের নিচে বিক্রয় ও বন্টন উপরিব্যয় উপরে গুণন 100। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুব সহজে এভাবে শতকরা হার বের করতে পারবো। মাঝে মাঝে আমরা খেয়াল করি পরীক্ষার সময় আসে, সেটা হচ্ছে মুনাফার হার নির্ণয় করো। তাহলে মুনাফার হার সমান হচ্ছে মুনাফা ডিভাইডেড বাই বিক্রয় মূল্য গুণন 100। তো এটিও হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকে যে সমস্যা সমাধান, সেগুলো প্রায় শেষের দিকে। এবার আসি আজকে একটু আমরা দরপত্র নিয়ে আলোচনা করতে চাই। দরপত্রটা কি? সেটা হচ্ছে ক্রেতা যদি কোনো কিছু কিনতে চায় এবং সে মাপে তাদের যে অর্ডার সে অনুযায়ী বিজ্ঞাপন প্রচার করে। তো বিজ্ঞাপন প্রচার করলে বিক্রেতা বা উৎপাদনকারী প্রতিষ্ঠান তারা তাদের ক্রেতার চাহিদা মোতাবেক পণ্যের যে দর ক্রেতাকে প্রদান করে থাকে তাকে মূলত বলা হচ্ছে দরপত্র। এই অধ্যায়ে দরপত্রেরও অঙ্ক আমাদের সমাধান করতে হয়, যেটি অত্যন্ত সহজ। তা আমরা দরপত্রকে আমরা প্রথমত দুটো ভাগে ভাগ করে থাকি। সেটা হচ্ছে, একটা হলো আন্তর্জাতিক, আরেকটি হচ্ছে অভ্যন্তরীণ দরপত্র। আমরা মূলত অভ্যন্তরীণ দরপত্র নিয়ে আজকে কথা বলবো। এই অভ্যন্তরীণ দরপত্রকে আমরা আবার তিনটি ভাগে ভাগ করি। একটি হচ্ছে একক দরপত্র, একটি হচ্ছে সীমিত, আরেকটি হচ্ছে উন্মুক্ত দরপত্র। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার বলি, সেটা হচ্ছে দরপত্র হচ্ছে কি বললাম, যে ক্রেতা কোন পণ্যের চাহিদা, কি ধরনের পণ্য তারা নিতে চায়, কত পরিমাণ নিতে চায়, এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রচার করবে বা করে।
তো প্রচার করলে, বিজ্ঞপ্তি প্রচার করলে বিক্রেতা বা উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের সে চাহিদা মোতাবেক পণ্যের বিবরণ বা কাঁচামালের পরিমাণ, খরচ, মুনাফা এবং দরপত্র মূল্য একটি কাগজে লিখে জমা দেয়, যাকে আমরা দরপত্র বলছি। এই দরপত্রকে আমরা দুটি ভাগে ভাগ করছি, একটি হচ্ছে আন্তর্জাতিক দরপত্র, একটি হচ্ছে অভ্যন্তরীণ দরপত্র। অভ্যন্তরীণ দরপত্রকে আমরা তিনটি ভাগে ভাগ করি, সেটা একটি হচ্ছে একক, একটি সীমিত, একটি হচ্ছে উন্মুক্ত দরপত্র। একক দরপত্র বলতে আমরা যদি একটি নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের কাছ থেকেই দরপত্র চাই, অর্থাৎ একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে আমরা নির্দিষ্ট করে দিয়ে যে আমরা যা চাই সে সকল পণ্যের দাম, খরচ বা মুনাফা সংশ্লিষ্ট একটি তালিকা তারা আমাদের দেবে, যেটাকে আমরা বলছি একক দরপত্র। সীমিত বলতে ঠিক একক নয়, আবার অনেক বেশিও নয়, অর্থাৎ 2-3টি প্রতিষ্ঠান হতে পারে। অল্প কিছু প্রতিষ্ঠানকে যদি আমরা এই সুযোগ দিই আমাদেরকে দরপত্র প্রেরণের, তখন তাকে আমরা বলছি সীমিত দরপত্র। এরপরে আসি আমরা উন্মুক্ত দরপত্র। উন্মুক্ত দরপত্র বলতে এখানে অনেকগুলো প্রতিষ্ঠান, অর্থাৎ সারা দেশের যে কোনো প্রতিষ্ঠান এই দরপত্রে অংশ নিতে পারে বা দরপত্র প্রদান করতে পারে, তাকে আমরা বলছি উন্মুক্ত দরপত্র। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের ক্লাস প্রায় শেষ। আমরা আগামী দিন উৎপাদন ব্যয় বিবরণীর সাথে দরপত্র মূল্য নির্ণয় করা বা দরপত্রের একটি অঙ্ক আমরা সমাধান করব এখানে। তোমরা অবশ্যই এই ক্লাস শেষ করার সাথে সাথেই বইয়ের যে সকল অঙ্ক অনুশীলনী রয়েছে এই সকল অঙ্ক সমাধান করার চেষ্টা করবা। হ্যাঁ, অবশ্যই কিছু সমস্যা তোমাদের তৈরি হবে, সেক্ষেত্রে আমি আবার বলছি, সেক্ষেত্রে অবশ্যই যারা আমার সাথে সংশ্লিষ্ট আছো, আমার গ্রুপে যারা জয়েন আছো, অ্যাড আছো, তারা সরাসরি আমাকে ইনবক্সে প্রশ্ন করতে পারবা, অথবা আমাদের কলেজের ফেসবুক পেজে যারা অ্যাড আছো তারা সেখানেও প্রশ্ন করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ধৈর্য সহকারে এতক্ষণ ধরে মনোযোগ সহকারে আমার এই অনলাইন ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়ালেখা চালিয়ে যাও। আল্লাহ হাফিজ।